নমস্কার সবাই। গতদিন আমরা চেইন সার্ভে যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারের টার্মিনোলজি শেষের দিকে গেছিলাম, এগুলো শেষ করে আসছি আমরা। চেক লাইন, টাই লাইন, বেস লাইন, এই বিষয়গুলো আমরা শেষ করে আসছি। এখন আমরা দেখি কন্ডিশনস টু বি ফুলফিলড বাই সার্ভে লাইনস অর সার্ভিস স্টেশন। কি কি কন্ডিশন ফুলফিল করলে যে একটা স্টেশন বা একটা লাইন এক্সাক্ট লাইন হবে বা এক্সাক্ট স্টেশন হবে, যেটা আমার সার্ভে টোটাল সার্ভে ওয়ার্কের সাথে ইরোটা কম হবে বা তোমার কাজের জন্য কনভিনিয়েন্ট হবে, সেই কন্ডিশনগুলো আমরা দেখি। ফার্স্ট হচ্ছে সার্ভে স্টেশনস মাস্ট বি মিউচুয়ালি ভিজিবল, মানে একটা স্টেশন থেকে আর একটা স্টেশন যেন দেখা যায়। ধরো যে কোনো তিনটা স্টেশন আছে, তাহলে মাঝের স্টেশনটা থেকে অপর দুটো স্টেশন দেখা যাবে, মানে একটা আরেকটা থেকে মিউচুয়াল ভিজিবল হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড হচ্ছে সার্ভে লাইন্স মাস্ট বি অ্যাজ ফিউ অ্যাজ পসিবল সো দ্যাট ফ্রেমওয়ার্ক ক্যান বি প্লটেড কনভিনিয়েন্টলি। সার্ভে লাইন যত কম হবে, তোমার স্কেচিং যেটা সব সার্ভের ফাইনাল আউটপুট হচ্ছে তোমার হ্যান্ড স্কেচিং বা ড্রয়িং। এই যে এই ড্রয়িংটা যত সুন্দর হবে যখন তোমার সার্ভে লাইনগুলো কম হবে, যত সম্ভব কম নেওয়া, কম নিয়ে মেজারমেন্ট শেষ করা, ঠিক আছে? যত কম নেওয়া যাবে তোমার স্কেচিংটা তত সুন্দর হবে। দি ফ্রেমওয়ার্ক মাস্ট হ্যাভ ওয়ান অর টু বেস লাইন। আমরা একটা ফিগার দেখেছিলাম যেখানে বেস লাইন ছিল একটা, তবে বেস লাইন যে কোনো একটা ফ্রেমওয়ার্কের জন্য একটা বা দুইটা হতে পারে। ইফ ওয়ান বেস লাইন ইজ ইউজড ইট মাস্ট রান অ্যালং দ্য লেন্থ অ্যান্ড থ্রু দ্য মিডল অফ দ্য এরিয়া। যদি একটা বেস লাইন হয়, এই যে এখানে দেখো বেস লাইন হচ্ছে একটা, যেটা হচ্ছে দুইটা মেন স্টেশনের মধ্যে, এই দরজাটা লাগে তো, দুইটা মেন স্টেশনের মধ্যে কানেকশন পয়েন্ট হচ্ছে বেস লাইন। এই ফ্রেমওয়ার্কের মধ্যে বেস লাইন হচ্ছে একটা। যদি দুইটা বেস লাইন হয়, সেক্ষেত্রে এমনভাবে বেস লাইন দুটা নিতে হবে যেন ক্রস অনেকটা লেটার এক্স এর মতো দেখা যায়, এরকম বা ক্রস। বেস লাইন দুটো এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে আরেকটাকে ক্রস করে। দেখো, the framework must have one or two baseline. If one baseline is used, it must run along the length and through the middle of the area. এর তাহলে আগের যে ফ্রেমওয়ার্ক ছিল তার সাথে ঠিক আছে, মিডল এরিয়া দেখেছে একটা বেসলাইন। If two baseline are used, they must intersect in the form of letter X. X এর মতো করে ফরমেশন হবে বা ক্রস। The lines must run through level ground as possible. এবং যে লাইনগুলো তুমি সার্ভে লাইন হিসেবে সিলেক্ট করবা, সেই লাইনগুলো যেন মোরলেস লেভেল গ্রাউন্ড দিয়ে যায়, কারণ সেখান দিয়ে চেইনিং করতে হবে, বিভিন্ন ধরনের মেজারমেন্ট নিতে হবে, ইরোর কম হবে। দি মেন লাইন শুড ফ্রম ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল। এবং বেস লাইন আর যেটা লেন্থ ওয়াইজ যে লাইনগুলো থাকে, এগুলো হচ্ছে মেন লাইন দুইটা, মানে পেরিফেরি বরাবর যে স্টেশনগুলো থাকে তাদের কানেকশন পয়েন্ট হচ্ছে মেন লাইন। সো বেস লাইন এবং মেইন লাইনের মধ্যে কানেকশনটা এমন হবে যখন তুমি ট্রায়াঙ্গেল ফর্ম করবে সেটা যেন ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল হয়। ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলের ডেফিনিশন কি? একজন বলো, একজন দ্বারা বলো, সবার কথা শুনলে তো বুঝতে পারবো না, বলো। হ্যাঁ বলো। সাড়ে দিক দিয়ে বেশি হবে কি? না, 30 ডিগ্রি থেকে বেশি হবে কোনো কোণই 30 ডিগ্রি কম হবে না, আর 120 ডিগ্রি আর বেশিও হবে না। তারপরে কন্ডিশন নাম্বার 6, ইজ ট্রায়াঙ্গেল অর পোর্শন অফ স্কেলেটন মাস্ট বি প্রোভাইডেড উইথ সাফিসিয়েন্ট চেক লাইন। তারপরে যখন তুমি ট্রায়াঙ্গেলগুলো ফর্ম করবা তার মধ্যে একটাও চেক লাইন নেই এরকম হবে না, চেক লাইন বা টাই লাইন, কারণ তার মধ্যে যে অবজেক্টগুলো আছে সেই অফসেট নেওয়ার জন্য চেক লাইন প্রয়োজন পড়বে বা টাই লাইন প্রয়োজন পড়বে। এরকম হবে না যে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো চেক লাইন নাই বা টাই লাইন নাই, এরকম ট্রায়াঙ্গেল ফর্ম করলে হবে না। All the lines from which offset are taken should be placed close to the corresponding surface features so as to get short offset. তারপরে মেইন লাইন থেকে তুমি অফসেট নিবা, এখন দেখা যাচ্ছে যে তুমি কোনো ধরনের অফসেট নিয়ে রাখোনি,
এরকম হবে না। অফসেটটাও তো একটা লাইন, তাই না? মেইন লাইন থেকে আরেকটা বস্তুকে ইন্ডিকেট করার জন্য যে লাইন, সেটা হচ্ছে অফসেট লাইন। তো এই অফসেট বা টাই লাইন, এই টাই লাইন যে থাকবে না এরকম হবে না, আবার যত সম্ভব মেজারমেন্ট নিতে হবে। অফসেট শুড নট এক্সিডেড 1 সেন্ট। এখন দেখাচ্ছে তুমি অফসেট নিছো, এটা হচ্ছে আমাদের এই ওয়াল, বাউন্ডারি ওয়াল, এই রুমের এই বাউন্ডারি হচ্ছে একটা বেস লাইন বা মেইন লাইন। এই মেইন লাইন থেকে 1 সেন্ট দূরে কোনো একটা অবজেক্ট আছে, সেটার তুমি ডিস্টেন্স নিচ্ছ, সেটা অফসেট হিসেবে। এরকম নেওয়া যাবে না, 1 সেন্টের বেশি যেন না হয়, তাহলে সেটা মেজারমেন্টসের মধ্যে নিতেই হবে না। অথবা অন্য আর একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে সেটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিতে হবে, 1 সেন্টের বেশি অফসেট নেওয়া যাবে না। As far as possible, the main survey should not pass through obstacles. তারপরেও সার্ভে লাইন যেন অবস্ট্রাকল দিয়ে পাস না করে, এটা একটা বিষয়। তারপরে আরেকটা হচ্ছে টু অ্যাভয়েড ট্রেসপাসিং, দি মেইন সার্ভে লাইনস শুড ফল উইদিন দ্য বাউন্ডারিজ অফ দ্য প্রপার্টি টু বি সার্ভে। এত দেরি কেন? ট্রেসপাসিং শব্দটা হচ্ছে অনধিকার প্রবেশ, টু এন্ট্রি এ ম্যান ল্যান্ড প্রপার্টি। ধরো এখানে হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক, তুমি এখানে একটা স্টেশন, এখানে একটা স্টেশন সিলেক্ট করতে কোনো কারণে। এখন এটা একটা দেখা যাচ্ছে না, তাহলে এইখানে যদি একটা স্টেশন নাও, এখানে যদি একটা স্টেশন নাও, তাহলে 11টা থেকে ভিজিবল এই কন্ডিশন ফুলফিল করে। কিন্তু এই স্টেশন যেটা, সেটা হচ্ছে তোমার যে প্রপার্টি লাইন তার বাইরে, আর অন্য জমিতে তুমি স্টেশন সিলেক্ট করতেছো। এখন এই জিনিসটাও অ্যাভয়েড করতে হবে, কারণ তুমি কাজ করার সুবিধা, সে কখন কি করবে সেটা তো তুমি জানো না। এই ট্রেসপাসিং বা অ্যাভয়েড ল্যান্ড প্রপার্টি ম্যান পার্সনের ল্যান্ড প্রপার্টিতে তুমি প্রবেশ করতে পারবে না, এরকম স্টেশন যেন না থাকে, ঠিক আছে? এগুলো অ্যাভয়েড করতে হবে। এরপরে আসি আমরা অফসেট। আমরা এর আগে পড়ছিলাম সার্ভিস স্টেশন আর সার্ভে লাইন, এবং কি কি কন্ডিশন থাকবে সেটাও দেখলাম। আজকে এই ক্লাস টেস্ট আছে নাকি? অফসেট দেখো, দি লেটার মেজারমেন্টস টেকেন ফ্রম অ্যান অবজেক্ট টু দ্য চেন লাইন ইজ নোন অ্যাজ অফসেট। এটা আমি আগে দেখেছি, মেইন লাইন থেকে যে কোনো লাইন ডিস্টেন্স নেওয়ার জন্য যে লাইন নেবা সেটাই হচ্ছে অফসেট। অফসেট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট আর একটা হচ্ছে অবলিক অফসেট। আমরা ফার্স্ট দেখি পারপেন্ডিকুলার অফসেট কি। When lateral measurements are taken perpendicular to the chain line, they are known as perpendicular offset. যখন মেজারমেন্টটা চেন লাইনের, আর একটু ফিগার দেখি, এখন এটা হচ্ছে আমার সাবসিডিয়ারি স্টেশন, এটা একটা বিল্ডিং। এই লাইন থেকে পারপেন্ডিকুলার কোনো অফসেট যদি নিই বা মেজারমেন্ট নিই, সেটা হবে পারপেন্ডিকুলার অফসেট। এই লাইনের, চেন লাইনের পারপেন্ডিকুলার হতে হবে, অবজেক্টের পারপেন্ডিকুলার না, ঠিক আছে? এটা হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট। আর একটা হচ্ছে অবলিক অফসেট, যদি পারপেন্ডিকুলার লাইন কোনো লাইন না নিই, দেখো এইখানে যদি আমি লাইন সিলেক্ট করি, সেটা যদি এই বরাবর টানি, তাহলে সেটা পারপেন্ডিকুলার হবে না। চেন লাইনে পারপেন্ডিকুলার হবে না, তাহলে সেটা হবে অবলিক অফসেট। পারপেন্ডিকুলার অফসেট মে বি টেকেন ইন দ্য ফলোইং ম্যানার। কি কি কন্ডিশনের উপর আমরা পারপেন্ডিকুলার অফসেট নিব দেখো। বাই সেটিং এ পারপেন্ডিকুলার, বাই সুইঞ্জিং এ টেপ ফ্রম দ্য অবজেক্ট টু দ্য চেন লাইন, দি পয়েন্ট অফ মিনিমাম রিডিং উইল বি দ্য বেস অফ দ্য পারপেন্ডিকুলার। যখন তুমি আমরা দুইটা স্টেশন সিলেক্ট করছি, এটাকে কানেকশন লাইন বললাম, এখানে একটা অবজেক্ট, এটা হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট, এটা হচ্ছে অবলিক অফসেট। কোনটাতে মিনিমাম ডিসটেন্স? পারপেন্ডিকুলার থেকে। কোনো একটা লাইনের সাথে কোনো একটা অবজেক্টের অফসেট নিতে গেলে পারপেন্ডিকুলার অফসেট যদি নিতে পারো, তাহলে সেটা হবে মিনিমাম লাইন, তাহলে লাইনের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করবে। বাই সেটিং এ রাইট অ্যাঙ্গেল ইন দ্য রেশিও 3:4:5, যদি কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তার রেশিও যেন 3:4:5 হয়, মানে বেস হবে 3, হাইট হবে 4 আর অতিভুজ হবে 5। বাই সেটিং এ রাইট অ্যাঙ্গেল বাই ক্রস স্ট্যাপ, অপটিক্যাল স্কোয়ার আর প্রিজম স্কোয়ার, এর সাহায্যে তুমি রাইট অ্যাঙ্গেলটা কনফার্ম করতে পারবা।
ক্রস স্টাবের সাহায্যে কিভাবে রাইট অ্যাঙ্গেল নিতে হয় সেটা আমি তো দেখাচ্ছিলাম। একটা অপটিক্যাল রেঞ্জিং রড যে অফসেট রডের যে ক্রস পয়েন্ট ছিল এর সাথে এরকম মেলালে তুমি যদি অবজেক্ট থেকে দাঁড়ায় দেখো, এটা হচ্ছে অবজেক্ট পয়েন্ট। তো আমি এখানে দাঁড়ায় আছি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই পয়েন্টটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, তাহলে বলতে হবে তুমি যেখানে দাঁড়ায় আছো তার সাথে এই লাইনটা পারপেন্ডিকুলারে আছে, ঠিক আছে? এটা একটা আরেকটা অপশন আছে অপটিক্যাল স্কোয়ার। অপটিক্যাল স্কোয়ার ইনস্ট্রুমেন্টটা অনেক আচ্ছা আমরা দেখাবো আর কি। ধরো এই ডাস্টার এই দিক দিয়ে তাকাবা, এই দিকটা একটা অপশন আছে, এইখানে আলো এসে রিফ্লেক্ট করবে, তোমার চোখে এসে লাগবে। তুমি যদি এইভাবে দাঁড়াচ্ছ, এটা হচ্ছে অবজেক্ট, এই পয়েন্টের সাপেক্ষে এই পেনের অফসেট নিতে হবে। তুমি এখানে তাকায় যদি দেখতে পাও তাহলে বুঝতে পারবা তুমি যেখানে দাঁড়া আছো তুমি হচ্ছে এই অবজেক্টের পারপেন্ডিকুলার, ঠিক আছে? এটা হচ্ছে অপটিক্যাল স্কোয়ার বা ক্রস স্কোয়ার যেটা আছে, এর সাহায্যে তুমি একটা চেন লাইনের উপর দাঁড়ায় যে কোনো একটা অবজেক্টের পারপেন্ডিকুলার অফসেট কনফার্ম করতে পারবো। এরপর আসি অবলিক অফসেট। এনি অফসেট নট পারপেন্ডিকুলার টু দ্য চেন লাইন ইজ সেড টু বি অবলিক। যদি আমি কোনো একটা অফসেট নিই যেটা চেন লাইনে পারপেন্ডিকুলার না, সেটা হবে অবলিক অফসেট। এখন এই যে অফসেট লাইন, মেইন স্টেশন, তারপরে চেন লাইন, এই যে লাইনগুলো নিচ্ছি বা স্টেশন সিলেক্ট করতেছি, এগুলো মোস্ট অফ দ্য লিনিয়ার মেজারমেন্ট, যে মেজারমেন্টগুলো আমরা চেইন অথবা টেপের সাহায্যে নিব। এখন আমি প্রথম থেকে বলে আসছি কিছু না কিছু ইরোর হবে, তুমি চেষ্টা করলেও এই যে এত কন্ডিশন ফুলফিল করার পরেও কিছু ইরোর থাকবে, সেই ইরোরটাকে যাতে ইরোর কম হয় বা ইরোরটাকে একেবারে এক্সাক্ট ক্যালকুলেশন নেওয়া যায় তার জন্য কিছু ফর্মুলেশন আছে। তাহলে তার আগে আমরা দেখে নিই কী কী ইরোর হতে পারে। দেখো ইরোরস ইন চেইন, মানে চেইনিং মেজারমেন্টে কী কী ধরনের ইরোর হতে পারে। দেখো কি কি ইরর হতে পারে। হাসছো কেন? বলো, শেয়ার করো আমাদের সাথে, ঘুরে দাঁড়াও। হাসবো না ক্লাসে একদমই। দেখো কি কি ইরর হতে পারে চেইনের জন্য। ইরোনিয়াস লেন্থ অফ চেন অর টেপ, তুমি যে চেন অর টেপ দিয়ে মেজারমেন্ট শুরু করবা সেটাতে ইরর থাকতে পারে, ঠিক আছে? যে কোনো কারণে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের যে ল্যাবরেটরি আছে সেখান থেকে চেইনের যে লিঙ্ক থাকে, একটা লিঙ্ক খসে পড়ে গেছে, ওরা জোড়া দিয়ে রেখে দিছে, তাহলে এক লিঙ্কে যে লিঙ্ক, ওয়ান লিঙ্কে দেখাচ্ছে 1 ফিটের মতো লস। তাহলে তুমি যে মেজারমেন্ট নিবা সবসময় একটা করে ইরর থেকে যাবে 1 ফিটের মতো, তাহলে এরকম হতে পারে। তারপরে ব্যাড রেঞ্জিং। ব্যাড রেঞ্জিং হচ্ছে দুটো অফসেট রডের মধ্যে যে অ্যালাইনমেন্ট, সেটা হচ্ছে রেঞ্জিং। এখন এই রেঞ্জিংটা যেন মানে স্ট্রেট যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার মেজারমেন্টে কি ইরর আসবে। তারপর কেয়ারলেস হল্টিং অ্যান্ড মার্কিং, দেখা যাচ্ছে তোমার যে ফ্রেন্ড টেনে নিয়ে যাচ্ছে সেই কেয়ারলেস, মানে যখন দুইটার মধ্যে মেজারমেন্ট নিচ্ছ চেনটা স্ট্রেট নেই বা একটা অবস্ট্যাকলের উপর দিয়ে গেছে, এরকম ক্ষেত্রে কিছু ইরর হবে। তারপর ব্যাড স্ট্রেটিং, চেন লাইনটা স্ট্রেট নেই। তারপর হচ্ছে নো হরাইজন্টালি, ঠিক আছে? স্লপিং গ্রাউন্ড দিয়ে যখন তুমি টানবা, স্লপিং গ্রাউন্ড, তখন উপর দিকে ওঠার সময় চেনের যে নিচের শরীর সেটা দিয়ে নিচের দিকে টানবে, তো এই হরাইজন্টাল স্পেসটা তখন আর সে কাভার করতে পারবে না, যেন একেবারে স্ট্রেট পোর্শন দিয়ে যায়। তারপর অবস্থা এই তুমি বের হয়ে যাও ক্লাস থেকে, তুমি 10 মাস, হ্যাঁ, এরকম যেন না হয় যে তাতে যাও, দরজাটা লাগে না, যেন স্ট্রেট হয়। তারপর স্লপিং গ্রাউন্ড দিয়ে নিলেও যেন ইরোরটা কম হয় এই হরাইজন্টাল ইফেক্টের কারণে, সেটা কনফার্ম করতে হবে। যদিও থাকে এখন স্লপিং গ্রাউন্ড দিয়ে নিলেও সমস্যা নেই,
দেখো তুমি মনে করতেছো কিছু ইরোর আছে, সেক্ষেত্রে তুমি ফর্মুলেশন অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে তার ইরোরটা কমাই দেবো। আমরা সেটা শিখবো আজকে, প্রবলেমে দেখবো আর কি। তারপর স্যাগ ইন চেইন, তুমি যখন দুইটা ধরো মনে করলে অবস্ট্রাকল আছে, তাহলে তুমি উঁচু করে নিচ্ছ দুইটা, তুমি আর তোমার ফ্রেন্ড যারা আছে এখানে আর এখানে এইভাবে উঁচু করে নিচ্ছ। এখন চেইনের নিজস্ব ওয়েটের কারণে সে স্যাগ বা ক্যাটনা কেবলের মতো অনেকটা প্যারাবোলা আকৃতির ধারণ করবে, তাহলে অ্যাকচুয়াল লেন্থ থেকে কিছুটা কম। এটাকে কারেকশনের জন্য এটা যে কারেকশন সেটা হচ্ছে স্যাগ ইন চেইন। ভেরিয়েশন ইন টেম্পারেচার, টেম্পারেচার ভেরিয়েশনের কারণে যেহেতু চেইন মেটালিক হতে পারে, টেপ ইউজ করলে এই ভেরিয়েশনটা কম, সুতরাং কম টেম্পারেচারে সেটা থ হয়ে যাবে বা ফ্রিজ হয়ে যাবে, আবার বেশি টেম্পারেচারে সেটা এক্সটেন্ড করবে। সো টেম্পারেচার ভেরিয়েশনের কারণে তার ইরর হতে পারে। ভেরিয়েশন ইন পুল, যখন তুমি দুইজন দুই দিক থেকে টানতেছো, এখন এই টানার উপরেও চেনের লেন্থ কম বেশি হতে পারে পুল করার সময়, সেটা থেকে কিছু ইরর হবে, সেটার জন্য যে কারেকশন। তারপরে পার্সোনাল মিস্টেক, এখন দেখা যাচ্ছে দুই তিনটা চেন মেজার করার পরে তুমি থার্ড কোনো মেজারমেন্টে গিয়ে দেখা যাচ্ছে হাফ চেন, তো হবে 50 ফিট, কেউ বললো 49 ফিট বা 45 ফিট, যে কোনো কারণে মিস্টেক হতে পারে, রিডিং দেখতে মিস্টেক করা, এগুলো হচ্ছে পার্সোনাল মিস্টেক। সো এইগুলো হচ্ছে চেইনিং মেজারমেন্টের জন্য ইরর। স্যাগিং হচ্ছে তুমি ধরো এখানে চিন্তা করতেছো এই দিক দিয়ে চেন লাইন, এখানে কোনো অবস্ট্রাকল আছে, তুমি এখানে যারা আছে উঁচু করে চেনটা উঁচু করে তুমি এইভাবে ধরে আসো, আরেকজন এখানে ধরে আসো। তো যখন তুমি ধরে রাখবা দুইটার মধ্যে চেনে তো নিজস্ব কিছু ওয়েট আছে, তারপরে এর বিভিন্ন অবস্ট্রাকল আছে, যেরকম উইন্ড ডিফেক্টের কারণে হচ্ছে নিচের দিকে যাবে বা আউটসাইডে যেতে পারে। এই দুইটার মধ্যে যে ক্যাটনারি ফর্ম, ঠিক আছে, এটা নিচে গ্র্যাভিটি ফোর্সের কারণে নিচের দিকে যাবে না, স্ট্রেট একেবারে স্ট্রেট দিতে পারলে কোনো ইরর হতো না, ঠিক আছে। এই যে ক্যাটনারি ফর্ম করা অরিজিনাল লাইন থেকে এইটা হচ্ছে স্যাগ, ঠিক আছে। এখন এই ইররগুলো থেকে আমি কি কি কারেকশন নিতে পারি সেরকম একটা প্রবলেম দেখব। এখন এই সব যেগুলো দেখাবো সবগুলো লিখবা। বোঝা যায় লেখাগুলা? দেখো ফার্স্ট কারেকশন ফর টেপ, এইভাবে লেখো, একেবারে সব প্রত্যেকটা লাইন লিখে নিবা, কারণ এর কোনো ইস্যু দেওয়া হবে না। কারেকশন ফর টেপ অর চেন, ফার্স্ট লাইন লেখো, কারেকশন ফর টেপ অর চেন। হ্যাঁ, কারেকশন ফর টেপ অর চেন, মানে চেইনিং মেজারমেন্টের জন্য যে কারেকশন হতে পারে ফর্মুলেশন তার। ফার্স্ট হচ্ছে কারেকশন ইন লেন্থ, এরিয়া অ্যান্ড ভলিউম। এই পর্যন্ত লিখে শেষ করো।
ক্লাস লেকচার এটা দেখা যায় নিচের দিকে দেখো কারেকশন ডিস্টেন্স, কারেকশন এরিয়া আর কারেকশন ভলিউম। আমি বলতেছি এগুলো লিখতে পারছো? কারেকশন ডিস্টেন্স L equal to LE by LC into measured length by the incorrect tape, ঠিক আছে। তারপর কারেকশন এরিয়াতে এর শুধু স্কোয়ার, তারপর ক্যালকুলেটেড ইনকারেক্ট এরিয়া, তারপর ভলিউমের ক্ষেত্রে ক্যালকুলেটেড ইনকারেক্ট ভলিউম, হোয়ার L equal to ইনকারেক্ট লেন্থ অফ চেইন আর LC হচ্ছে কারেক্ট লেন্থ অফ চেইন, ঠিক আছে। কারেকশন ফর লেন্থ, এরিয়া অ্যান্ড ভলিউম এই ক্ষেত্রে দেখো ফর্মুলেশন এই টার্মটা এক। লেন্থ যখন মেজার করবা তখন LE বাই LC, এরিয়ার ক্ষেত্রে শুধু তার স্কোয়ার, ভলিউমের ক্ষেত্রে তার কিউব, আর ইনটু হবে ইনকারেক্ট মেজারমেন্ট। সেটা হলে যদি লেন্থের ক্ষেত্রে হয় তাহলে লেন্থ, আর এরিয়ার ক্ষেত্রে হলে ইনকারেক্ট এরিয়া, ভলিউমের ক্ষেত্রে হলে ইনকারেক্ট ভলিউম। লেখা শেষ এইটুকু। পরেরটুকুতে আসি দেখো কারেকশন ফর টেম্পারেচার ভেরিয়েশনের কারণে যে কারেকশন হতে পারে। CT ইকুয়াল টু আলফা ইন্টু TM মাইনাস T0 ইন্টু L, where CT equal to correction of temperature, alpha equal to coefficient of thermal expansion, TM হচ্ছে mean temperature in the field, T0 হচ্ছে standard temperature for the depth, L হচ্ছে measured length। কারেকশন ফর টেম্পারেচার এই পর্যন্ত লেখা শেষ। এই পর্যন্ত মেজার্ড লেন্থ L equal to measured length, CT মানে কারেকশন ফর টেম্পারেচার উইল বি পজিটিভ ইফ TM তার মানে মিন টেম্পারেচার যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার থেকে বেশি হয়, আর নেগেটিভ ইফ TM লেস দ্যান T0, মিন টেম্পারেচার যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার থেকে কম হয়। দেখো কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনের একটা ভ্যালু দেওয়া আছে, এটা ফারেনহাইটের ক্ষেত্রে আমরা প্রবলেম করার সময় এই ভ্যালুটা অলওয়েজ দেওয়া থাকবে। তারপর এমনি নোট ডাউন করে নাও ফারেনহাইটের যেটা দেওয়া আছে। হ্যাঁ এই ফর্মুলেশন দেখো যদি TM বেশি হয় সেক্ষেত্রে পজিটিভ, কারণ এই যে ভ্যালুটা আমরা পাবো কারেকশন ভ্যালু সেটা অরিজিনাল বা মেজার যে লেন্থ তার সাথে কখনো যোগ করতে হতে পারে, কখনো বিয়োগ করতে হতে পারে, কখনো অ্যাডিটিভ হবে, কখনো সাবস্ট্রাকটিভ হবে। তো সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি এখানে TM এর ভ্যালু তুমি অবশ্যই সাইনটা এখানে উল্লেখ করতে পারো না, তোমাকে ক্যালকুলেশনে জাস্ট হয়তো সাবস্ট্রাক্ট করতে হবে অথবা অ্যাড করতে হবে। সেক্ষেত্রে TM মিন টেম্পারেচার যদি স্ট্যান্ডার্ড থেকে বেশি হয় সেই ক্ষেত্রে টেম্পারেচার কারেকশন যেটা কারেকশন ফর টেম্পারেচার সেটা পজিটিভ হবে, আর যদি মিন টেম্পারেচার স্ট্যান্ডার্ড টেম্পারেচার থেকে কম হয় তাহলে নেগেটিভ হবে। এরপরও তাছাড়াও দেখাবো আর কি কীভাবে এই জিনিসটা তুমি আরও ক্লিয়ার হতে পারো। এরপর আসলে দেখো কারেকশন ফর পুল, মানে যখন তুমি টানাটানি করতেছো দুই ফ্রেন্ড বা দুই পার্সন, সেই ক্ষেত্রে কী ধরনের কারেকশন আসতে পারে। দেখো কারেকশন ফর পুল CP ইকুয়াল টু P মাইনাস P0 বাই AE ইন্টু L। CP হচ্ছে কারেকশন ফর পুল, P হচ্ছে পুল অ্যাপ্লাইড ডিউরিং মেজারমেন্ট,
পুল অ্যাপ্লাইড ডিউরিং মেজারমেন্ট কথা হচ্ছে যে তুমি ফিল্ডে যে পুলটা দিচ্ছ টান। এখন এটা যদি কেজিতে হয়, তারপরে পুল স্ট্যান্ডার্ড পুল সেটাও কেজিতে। এইখানে আচ্ছা আগে লিখে নাও। তারপর এল হচ্ছে মেজার্ড লেন্থ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ টেপ অর চেইন, ই হচ্ছে ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি মডুলাস বা ইয়াংস মডুলাস কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। Young's modulus of E equal to Young's modulus of elasticity kg per centimeter square. Young's modulus of elasticity kg per centimeter square. এখানে দেখো যে A equal to cross sectional area of tape or chain. Cross sectional area of tape or chain. Cross section বলতে এরিয়া কিন্তু লেন্থ বরাবর যদি এরিয়া নেয় তাহলে বিশাল এরিয়া হবে। এই যে এই পেনটা যদি আমি কেটে ফেলি তাহলে এরকম হবে না, এটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া। এই সার্কুলার এরিয়া ক্যালকুলেট করে এটা হবে ক্রস সেকশন, মানে কেটে ফেলার পরে যে পেরিফেরি বরাবর যে এরিয়াটা দেখা যাবে সেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আর কি থাকে কি হচ্ছে ইয়াং মডুলাস অফ ইলাস্টিসিটি, এর অলওয়েজ মেজার্ড লেন্থ, এর অলওয়েজ মেজার্ড লেন্থ সবগুলো ফর্মুলেশনের ক্ষেত্রে এর হচ্ছে এল ইকুয়াল টু মেজার্ড লেন্থ। এখানে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম এই যে পি এর ভ্যালু দেখো কেজি ব্র্যাকেটে কেজি লিখে রাখছো প্রথম দিকে যে অ্যাপ্লাইড পুল ডিউরিং মেজারমেন্ট, মানে ফিল্ডের যে মেজারমেন্টের তার পুল কত সেটা যদি কেজিতে নাও তাহলে পি যদি কেজিতে নাও পি 0 কেজিতে নিতে হবে, ঠিক আছে। আর পি যদি নিউটনে নাও পুল কেজিতে নিতে পারো নিউটনে নিতে পারো। কোনো একটা দেখাচ্ছে কোনো একটা প্রবলেমে স্ট্যান্ডার্ড পুল সেটা নিউটনে দেওয়া আছে, তারপরে মেজার্ড যে পুল সেটা কেজিতে দেওয়া আছে, তাহলে যে কোনো একটাকে কনভার্ট করে নিতে হবে, হয় কেজিকে নিউটনে কনভার্ট করতে হবে অথবা নিউটনকে কেজিতে কনভার্ট করতে হবে। মোট কথা সেম ইউনিটের হতে হবে, তা না হলে এরর হবে, মানে তোমার প্রবলেমই হবে না। তারপরে আরেকটা বিষয় ক্রস সেকশনাল এরিয়া, ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটিতে কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এইখানে যে ধরনের ইউনিট থাকবে ক্রস সেকশনাল এরিয়াও সেই ধরনের হবে। খেয়াল করো এখানে যদি কেজি পার মিটার স্কয়ার থাকে তাহলে ক্রস সেকশন এরিয়া যে ইউনিটে থাক তোমাকে মিটার স্কয়ারে কনভার্ট করতে হবে। হ্যাঁ ও আসে নাই। আচ্ছা ততক্ষণে আমরা একটা বিষয় দেখি, এই যে পজিটিভ নেগেটিভের ব্যাপার সমান এটা তুমি কিভাবে বুঝতে পারবা। দেখো টেম্পারেচার যদি বেশি হয় এটা আমরা ধরে নিলাম এল মেজার্ড লেন্থ, টেম্পারেচার বেশি হওয়ার কারণে টেম্পারেচার যদি বেশি হয় তাহলে কি হবে এক্সপেনশন হবে, ঠিক আছে। দেখো কিভাবে তুমি বুঝবা যে তোমার টেম্পারেচার কারেকশন বা পুল কারেকশন যেটা সেটা পজিটিভ না নেগেটিভ, একটা ফর্মুলেশন থেকে বোঝা যাবে। যদি তুমি সেটা বুঝতে পারো যে মিন টেম্পারেচার তারপর স্ট্যান্ডার্ড টেম্পারেচার বেশি না কম, অ্যাপ্লাইড পুল ইন দ্য ফিল্ড আর অ্যাপ্লাইড স্ট্যান্ডার্ড পুল এটা কম না বেশি, সেটা থেকে বোঝা যাবে। আরেকটা দেখো টেম্পারেচারের ক্ষেত্রে দেখি, টেম্পারেচার যদি বেশি হয় এটা হচ্ছে মেজার্ড লেন্থ, টেম্পারেচার বেশি হলে চেইন এক্সপানশন হবে, তাহলে অরিজিনাল মেজার থেকে কিছুটা বেশি পাওয়া, ঠিক আছে। এখন ধরো এটা হচ্ছে 20 ফিট ধরলাম, আর এটা হচ্ছে 20.25 ফিট, এইটুকু বেশি, এইটুকু হচ্ছে ইরো, ঠিক আছে। এইটুকু হচ্ছে ইরো ডিউ টু টেম্পারেচারের কারণে তুমি 20.25 ফিট পাচ্ছ, ঠিক আছে।
এখন এটা কি হবে অরিজিনাল লেন্থের সাথে অ্যাকচুয়াল মেজারমেন্ট যদি যেতে চাও তাহলে মেজার্ড লেন্থের সাথে 0.25 যোগ করতে হবে, তাহলে তুমি এই অরিজিনাল মেজারমেন্টে আসতে পারতেছো। তাহলে দেখো এক্সপানশন যখন হবে তখন তুমি মেজার্ড লেন্থের সাথে তোমার যে কারেকশনটুকু পাবা, কারেকশন প্রোডাক্ট, সেটা মেজার্ড লেন্থের সাথে যোগ করতে হবে। যখন কন্ট্রাকশন হবে তখন মেজার্ড লেন্থের সাথে ফাইনাল প্রোডাক্টটুকু বিয়োগ করতে হবে, সাবস্ট্রাক্ট করতে হবে। আমরা আর এক প্রবলেম করবো আর কি। সিপি কখন পজিটিভ, কারেকশন ফর পুল কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা দেখো। যখন মেজার্ড পুল ইন দ্য ফিল্ড বেশি হবে স্ট্যান্ডার্ড পুলের থেকে তখন পজিটিভ হবে, আর নেগেটিভ হবে তখন যখন মেজার্ড পুল স্ট্যান্ডার্ড পুলের থেকে কম হবে। এরপর আসি কারেকশন ফর স্যাগ, স্যাগ কারেকশন। সিএস ইকুয়াল টু এল, এল এটা হচ্ছে বড় হাতের এল, এল ইন্টু ডাব্লিউ এল সবগুলো বড় হাতের এর হোল স্কোয়ার ডিভাইড বাই 24 পি স্কোয়ার। হ্যাঁ সব দুটা এলই বড় হাতের। হ্যাঁ এল ইন্টু ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইড বাই না এল ওয়ান না ফর্মুলেশনটা কিভাবে কনভার্ট হলো এটা দেখো। এখান থেকে এইভাবে আসছে আর কি। ওইটাকে যদি তুমি একটু করে দেখো ইলাবোরেট করে, তাহলে ডাব্লিউ হচ্ছে এখানে স্মল লেটারে ডাব্লিউ। এটার অর্থ হচ্ছে যে ওয়েট পার ইউনিট লেন্থ, ওয়েট পার ইউনিট লেন্থ। এখন যদি টোটাল ওয়েট ডাব্লিউ হয় বড় হাতের ডাব্লিউ, ঠিক আছে, তাহলে লেন্থ দ্বারা ভাগ করলে হবে ডাব্লিউ এর ডেফিনিশন ছোট ডাব্লিউ। এটাকে যদি তুমি ইলাবোরেট করে রাখো তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ এল, ঠিক আছে। এখান থেকে পরে এই যে ডাব্লিউ স্কয়ার এল স্কয়ার এটা যদি বসে দাও তাহলে ডাব্লিউ স্কয়ার বড় হাতের একটা এল, ঠিক আছে। এটা হচ্ছে বড় হাতের ডাব্লিউ, মানে টোটাল ওয়েট অফ চেইন অর টেপ। কি করো এখন দেখো কারেকশন ফর স্যাগ সিএস ইকুয়াল টু এল ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইড বাই 24 পি স্কোয়ার। এখান থেকে আসে যে বড় হাতে ডাব্লিউ স্কোয়ার এল ডিভাইড বাই 24 পি স্কোয়ার। হয় সিএস ইকুয়াল টু কারেকশন ফর স্যাগ, এল হচ্ছে লেন্থ অফ দ্য টেপ ইন মিটার্স সাসপেন্ডেড বিটুইন দ্য সাপোর্ট। সাসপেন্ডেড কথার অর্থ হচ্ছে যে এই যে দুইটা সাপোর্ট এর মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হচ্ছে এল বা মেজার্ড লেন্থ, আমরা যেটা আগে বলে আসছি। পি হচ্ছে পুল অ্যাপ্লাইড কেজিতে, ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য টেপ কেজিতে, এটা হচ্ছে বড় হাতের ডাব্লিউ, আর ছোট ডাব্লিউ হচ্ছে ওয়েট পার ইউনিট লেন্থ। যদি কখনো ঘুরায় ছোট ডাব্লিউ এর ভ্যালু দেওয়া থাকে সেখান থেকে কি বের করতে পারবা? হ্যাঁ, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে জাস্ট। হ্যাঁ, এটা বুঝা নাই? অরিজিনাল ফর্মুলেশন হচ্ছে এটা, ঠিক আছে। এইখানে ডাব্লিউ এল হচ্ছে মেজার্ড লেন্থ, ডাব্লিউ হচ্ছে ওয়েট পার ইউনিট লেন্থ, ওয়েট পার ইউনিট লেন্থ, ঠিক
ঠিক আছে। এল তাহলে মেজার্ড লেন্থ 24, পি হচ্ছে ফুল অ্যাপ্লাইড ইন দ্য ফিল্ড। এটা যদি ভাঙায় লেখো তাহলে এটা আসে, ঠিক আছে। এখন ডাব্লিউ ভ্যালুটা একদম লিখতে পারো। দেখো ডাব্লিউ ডেফিনিশন হচ্ছে ওয়েট পার ইউনিট লেন্থ। অরিজিনাল ওয়েট অথবা টোটাল ওয়েট চেইন অর টিপের যদি ডাব্লিউ হয়, বড় হাতের ডাব্লিউ, এটা হচ্ছে স্মল লেটার, এটা ক্যাপিটাল, তাহলে তাকে যদি লেন্থ দ্বারা ভাগ করি তাহলে তার এই ডেফিনিশনে চলে আসলাম। ছোট হাতের ডাব্লিউ যেটা ওয়েট পার ইউনিট লেন্থ, এটাকে যদি ভাগায় রাখে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউএল। এই ফর্মুলেশন থেকে এরকম আসে না, ডাব্লিউ স্কয়ার এল স্কয়ার ইনটু এল, ঠিক আছে। ঠিক আছে, এখন দেখো কখনো যদি তোমার ফর্মুলেশন বা প্রবলেমে ওয়েট দেওয়া থাকবে পার ইউনিট লেন্থে, মানে ছোট ডাব্লিউ এর ভ্যালু, তখন কি প্রবলেম করতে পারবা? জাস্ট একটা লাইন বেশি করতে হবে। এই ভ্যালুটা যদি দেওয়া থাকে, দেখা যাচ্ছে বলা আছে 18 কেজি পার মিটার, 1.8 কেজি পার মিটার, এরকম যদি বলা থাকে, তাহলে বড় ডাব্লিউ এর ভ্যালু এই ফর্মুলেশন যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে কি করতে হবে তোমাকে? তার আগে এই বড় ডাব্লিউ এর ভ্যালু বের করে নিতে হবে। এর সাথে ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউএল, এখানে 1.8, আর যদি চেইনের ডিসটেন্স থাকে 20 মিটার তাহলে 20 দ্বারা গুণ করে বড় ডাব্লিউ এর ভ্যালু পাওয়া যাবে। এটুকু করে আসতে হবে। এইগুলা হচ্ছে সব ছোট ডাব্লিউ। এই যে এইখানে কাটা থাকলে, আচ্ছা এইটা পি, কোনটা বড় হাতের পি বলতে পারবা? এই দুইটা অক্ষরের মধ্যে কোনটা বড় হাতের পি? রাইট সাইডের যেটা, ঠিক আছে। এটা হচ্ছে ছোট ডাব্লিউ, আর এটা দিয়ে যদি এরকম কিনা দাও যেটা হচ্ছে বড় ডাব্লিউ, ঠিক আছে। ছোট ডাব্লিউ হচ্ছে ওয়েট পার ইউনিট লেন্থ, আর বড়টা হচ্ছে টোটাল ওয়েট অফ দা চেইন অর টিপ। পরের দিকে আসি। সময় শেষ, আজকে আর